মানুষজন টুপি পরে আছেন, উনি আমাদেরকে রাস্তা এরকম এই যে হাসতে হাসতে দুজনে বেরিয়েছিলাম, এই হাসি যে আর কিছুক্ষণের জন্যই ছিল, তারপরে হাসি কোথায় যে মিলিয়ে গেল। তবু আমি যেহেতু সবসময় হাসতে থাকি তাই হাসি বেরিয়েছে, কিন্তু সেই এনার্জি আর ছিল না। তো কেন এরকম অবস্থা হলো চলুন দেখতে থাকুন। আমরা বেরিয়ে গেছিলাম দেওঘর, সুলতানগঞ্জ থেকে দেওঘর। আমাদের ইচ্ছে ছিল যে 110 কিলোমিটার যে পায়ে হেঁটে যাত্রা হয়, বাবার মাথায় জল অর্পণ করা হয়, সেটা আমরা করব। আর তার জন্য আমরা চটপট টোটোতে করে চলে এলাম আমাদের সীতারামপুর স্টেশনে, যেখান থেকে আমাদের যেখান থেকে ট্রেনে চেপে আমরা গেলাম চিত্তরঞ্জন। আর চিত্তরঞ্জন থেকে আমাদের ট্রেন ছিল, যে ট্রেনটি ডাইরেক্ট আপনার আসানসোল থেকে, মানে আসানসোল থেকে না, চিত্তরঞ্জন থেকে আমাদের সুলতানগঞ্জ নিয়ে যাবে। 5টার সময় ট্রেন আসবে বললো, আর 10 টাকা করে 20 টাকা আমাদের দুজনে নিল লোকাল যে ট্রেনটা আসবে চিত্তরঞ্জনের জন্য, সেইটা। এটা 5:30টায় পাওয়া যাবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বললো। আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট এখান থেকে সুলতানগঞ্জ না মানে কেটে কেটে যাওয়া থেকে একবার ডাইরেক্টই চলে যাওয়া বলা, সেই জন্য বৃহস্পতিবারে রাঁচিগোড্ডা এক্সপ্রেসটাকে চয়েস করেছিলাম। কিন্তু সেটা যে কত বড় ভুল ছিল সেটা আমি পরে বুঝতে পারলাম। সীতারামপুর থেকে যে ট্রেনটা যাবে চিত্তরঞ্জন, সেই ট্রেনে চেপে গেছি লোকালে। এবার এরপর চিত্তরঞ্জন গিয়ে ওখান থেকে 8:30টার সময় ট্রেন আছে। চিত্তরঞ্জনে নেমে গেছি, চিত্তরঞ্জন এখন স্টেশনে আছে। এখানে টিকিট কাটলাম সুলতানগঞ্জের জন্য। আর সুলতানগঞ্জের যে ট্রেনটা আছে সেটা হচ্ছে রাঁচিগোড্ডা এক্সপ্রেস। এই ট্রেনটা না 3 দিনই যায়, ঠিক আছে, মঙ্গল বৃহস্পতি শনি। তো এটা ডাইরেক্ট এখান থেকে 8:30 থেকে যায়, দিয়ে আপনার 2টোর সময় ওখানে নামিয়ে দেয় সুলতানগঞ্জে। দেখা যাক ফল আহার করে আমরা হাঁটতে পারি কিনা। যদি দেখি না পাচ্ছি না তখন খেয়ে নেবো, কিছু করার নেই, রুটি খেতে হবে, ভাত খাবো না ভেবেছি। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনটি বেশ সুন্দর, সাজানো গোছানো, বেশ সুন্দর। এরপর আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের ট্রেনের আসার। আর যেই ট্রেন আসার সময় হলো, 8:30 সময় ছিল ট্রেন আসার সময়, ঠিক 8টা থেকে মুষলধারে বৃষ্টি। এতগুলো সব কলাগুলো আমি খেলাম বসে বসে। এখন আমরা প্রতীক্ষালয়ে জায়গা পাবো কিনা কি জানি, বসতে পাবো কিনা, কীরকম অবস্থা থাকবে। সাথে যেহেতু আমরা কলা নিয়ে এসেছিলাম, সারা রাত তো কিছু না কিছু খেতে হবে, নইলে রাতে খিদে পেয়ে যাবে। তো ট্রেনে যদি সেই রকম ভালোভাবে বসতেও না পাই বা কিছু, সেই কারণে যে খাবারগুলো এনেছিল কিছুটা বেশিরভাগ পেটের ভিতরে এখন ঢুকিয়ে নিচ্ছি, যাতে ওখানে গিয়ে যদি যদি খেতে নাও পারি তাতে যেন কোনো শারীরিক কিছু অসুবিধা না হয়। সেই কারণে দুজনের নামই ভবানী, 2 ভবানী চললো ভোলেনাথকে জল অর্পণ করতে। আমরা বেরোলাম 8টা বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখন এই করতে বই পারে যেত 3 নম্বর প্ল্যাটফর্ম। মানুষজন উপরে ভয়ঙ্কর অবস্থা। কোনোরকম আমরা চেপেছি, মানে ভাগ্যিস ট্রেনে আমাকে চাপালাম, নাহলে আমার দ্বারাই হতো না। হয়ে গেছে সব জায়গাগুলো দৌড়ে বেড়াচ্ছিল, চাপতে পারছিলাম। এখানে একজন দাদা আছে, এই যে দাদা দেখায়, টুপি পরে আছেন, উনি আমাদেরকে চাপালেন আর কি, চাপতে সাহায্য করলেন। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম যে আমাদের যাওয়া হবে না। তো যদি আমরা 4-5 থাকতাম তাহলে নিকট কেউ না কেউ ছাড়া হয়ে যেত। এত ভিড় আজকে, আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সবারই টার্গেট যে সোমবার দিনে জল ঢাল বলছেন। আজকের ট্রেনটাতে প্রচন্ড ভিড়। আর এখানে দেখুন, ওই যে ওখানে একজন আছে, দেখতে পাবেন সব ঝুলে ঝুলে ওখানে থাকছে, নাম ছেড়ে দিচ্ছে যে ঝুলে ওখানে থাকছে। হাঁটার নিচে হাঁটার জায়গা নেই, এই জন্য উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ভবানী কেমন লাগছে বাবা? দারুণ অভিজ্ঞতা। এখন থেকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কি হাঁটবো, কি করবো ভগবান। এখন কটা বাজে? রাত কটা? 2:30 বোধ হয়, 2:30 বাজে এখন। 2:30, প্রচুর মানুষ, রাত 2:30 বুঝে যাচ্ছে না। চারিদিকে শুধু বোমে ভর্তি। বোম মানে যারা জল ঢালতে আসছে সবাইকে বোম বলা হয়, বলবো।
সবাই ভর্তি বরফ চারিদিকে, দারুণ হাওয়া দিচ্ছে বাইরে। যা ভিড় ছিল ট্রেনটা লাস্ট যে 1 ঘন্টা না, সেটা একদম মানে এমনিতে তো যেমন অবস্থা আপনারা দেখিয়েছিলাম, তাছাড়াও মানে লাস্টের টাইমটা না প্রচণ্ড কষ্টের ছিল, প্রচণ্ড কষ্টে। মানে যদি রিজার্ভেশন করেও আসতাম তাহলে এই কষ্টটা ভোগ করতে হতো। যারা এসিতে আছে তারা শুধু মানে এসিতে টিকিট কাটলে তবে শান্তি, বাকি কিন্তু কোনো শান্তি নেই, মানে খুব কষ্ট হবে। স্টেশনের বাইরে দেখছেন প্রচুর বোলবোমরা রেস্ট নিচ্ছে, কারো যাবার আছে আর কারো হয়তো, আমার মনে হয় না কেউ যাবে এখান থেকে, সবাই এসেছে, এসে একটু রেস্ট নিচ্ছে আর তারপর আবার ভোরে বেরিয়ে যাবে। আমাদেরও রেস্ট নেবার ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি না আমাদের আর রেস্ট নেওয়া হলো না। সবাই বেরিয়েছে দেখে আমরাও তাদের সাথে সাথে বেরিয়ে গেলাম। আমাদের রেস্ট নিলে হয়তো এতটা কষ্ট হতো। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় রাস্তাতে, যেদিকে তাকাচ্ছি শুধু ভোলবম। আর এই যে রাত্রিবেলা তো মনেই হচ্ছে না, আমরা এদের পেছনে পেছনেই গঙ্গার ঘাট অবধি এগিয়ে গেলাম। এখানে পিঠিয়া নিলাম, এগুলোকে পিঠিয়া বলে। তো আমরা কি বলে কাবার নিলাম না, পিঠিয়া নিলাম। তো পিঠিয়া 40 টাকা থেকেও পাওয়া যায়, 40 থেকেও পাওয়া যায়। তো এগুলো কিন্তু সুতির, ওই জন্য আমরা সুতিরগুলো নিলাম। এগুলো 90 টাকা করে নিলাম, 100 টাকা করে বলছিল, 90 করে নিলাম। এবার আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ভেবেছিলাম নেমে বিশ্রাম করবো কিছুক্ষণ, কিন্তু আর বিশ্রাম করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ওখানে যাই, ওখান থেকে স্নান করে আবার বেরিয়ে যাই পুজোর দিকে। চারিদিক পুরো মানে রাত 2টার সময় মনেই হচ্ছে না রাত 2 হয়ে গেছে, প্রচুর লোক চারিদিকে। দেখুন কোন দিকে যাচ্ছে, কোন দিকে, এই যে গঙ্গা ঘাট, এদিকে বিরাট মনোরঞ্জনের ব্যবস্থার আয়োজন। এদিকে স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ কালারে পড়ে গেছে, কেশরি কালার, চারিদিক শুধু কমলা কালারে ভর্তি। আর এই গঙ্গা এত সুন্দর লাগছে না দেখতে, মানে ক্যামেরাতে আমি জানি না কতটা আপনাদেরকে ফোনে দেখাতে পারছি, বাট এত সুন্দর লাগছে দেখতে। আর এত ভিড় ছিল, আমরা একদম সব থেকে শেষের ঘাটটাতে আছে। আর এর পাশে একটা ঘাট আছে, এখানে ঘাট বাঁধানো নেই, এত স্লিপ কেটে যাচ্ছিলাম না, কিন্তু আমরা ভয়ে নামিনি ওখানে, কিন্তু তাও অনেকেই নামছে। এখানে মাটিটা দেখছেন তো, স্লিপ কেটে যাবে যে কোনো মুহূর্তে। আমিও একবার স্লিপ কাটলাম, আর যাইনি ওদিকে। এইখানটাতে ঠিকঠাকভাবে স্নান করা গেল। আর এই যে সব নৌকো নিয়ে নিয়ে এখানে পাশাপাশি যাচ্ছে, সব রকম ব্যবস্থা আছে ভালোভাবে। আর জলের যা ঢেউ না, মানে ফেলে দিচ্ছে একদম, এইরকমভাবে জলের ঢেউ। চলো আমাদের এবার বেরোতে হবে। এখানে ব্রিজের কাজ চলছে, অপূর্ব লাগছে দেখতে, মেঘ করেছে বলে অন্যরকমই একটা সৌন্দর্য লাগছে। এখানে উত্তর বাহিনী গঙ্গা, মানে আমাদের ভারতে 2 জায়গাতেই আছে উত্তর বাহিনী গঙ্গা, একটা হচ্ছে হরিদ্বারে আর একটা হচ্ছে এখানে সুলতানগঞ্জে। আর এই জন্য এখানকার সবাই জল তুলে নিয়ে যায়, কারণ এখানে মানে শোনা যায় যে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা এখান থেকে জল তুলে নিয়ে শিব বাবাকে জল অর্পণ করেছিল। তো আমরাও এবার এগিয়ে যাবো আমাদের জল নিয়ে। প্রথমে আমরা জলটা সংকল্প করাবো এবং তারপর আমরাও এখানে এবার আমাদের সংকল্প হবে জলের। আমরা হাঁটতে শুরু করলাম, দেখি আমাদের কেমন অবস্থা থাকে কি না থাকে। হাঁটা তো শুরু হয়েছে, কিন্তু আমার এত শরীরটা খারাপ লাগছে না। কালকে ওইভাবে আমাদের ট্রেনে ওই রকম করে আমরা দাঁড়িয়ে এসেছি, না ঘুমিয়ে, মানে রাত্রেবেলা ট্রেনে চাপার আগে কিছু খেয়েছিলাম, ফল দেখিয়েছিলাম আপনাদের, ব্যাস অতটাই। তারপর আর কিছু খাবার সুযোগই ছিল না। আর তারপর একটু রেস্ট করা হয়নি, এসে নিয়েও একটু রেস্ট করে নিই, আবার বেরিয়ে গেছি। পায়ের প্রচণ্ড একটা গোড়া নিতে দেখা হচ্ছে। দেখি এখন তো ভিজে কাপড়ে আছি, যেখানে জামাটা শুকিয়ে যাবে সেখানে ওখানে আশেপাশে কোথাও একটু রেস্ট করবো, দিয়ে তারপর আবার তাহলে এনার্জি ডাউন হয়ে গেছে পুরো। বন্ধুরা, আমি সুলতানগঞ্জ থেকে দেওঘর যাত্রার ভিডিওটিকে 2টি ভাগে ভাগ করেছি। 2টি ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, সম্পূর্ণ যা যা জানার আপনাদের সব কিছু আপনারা জানতে পারবেন এবং আপনাদের ঘরে বসে এই ডিজিটাল দেওঘর যাত্রা হয়ে যাবে। কিন্তু এই যে দেখাচ্ছে বোর্ডে এখন 110 কিলোমিটার দেওঘর। এটা হয়ে গেল আলাদা দিকের রাস্তা। এখানে মাটিটা দেখছেন একটু আলাদা রকম, বালি নাই, গঙ্গা মাটির মতো মিহি মাটি দেওয়া আছে।
অন্য বছর শুনেছি যে এখানে নদীর বালি দেওয়া হয়, বালি দেওয়ার ফলে গরমের সময় তখন পায়ের মধ্যে ফোস্কা হয়ে যায়, কিন্তু এইবার সেখানে গঙ্গা মাটি সম্পূর্ণ রাস্তা জুড়ে দেওয়া হয়েছে। এতে মানুষ পায়ে যারা হেঁটে যাচ্ছেন তাদের অনেকটা তারা আরাম পেয়েছেন। আর নিয়ম আছে জল নিয়ে যাওয়ার, এই যে বাঁক নিয়ে যাচ্ছি বা পিঠাই নিয়ে যাচ্ছি, যতবার আমরা খেতে বসবো বা যতবার আমরা শৌচে যাব ততবার কিন্তু ওখানে রাস্তায় রাস্তায় বাঁশ রয়েছে, সেখানে আমরা যারা বাঁক নিয়ে যাচ্ছেন তারা বাঁক রেখে দেবেন। আর যারা আমাদের মতো ব্যাগের ভেতরে জল নিয়ে যাচ্ছে, যেটাকে পিঠাই বলে, সেটাকেও আমরা ওখানে রেখে দিই। অনেক সময় কিন্তু এগুলোও চুরি হয়ে যায়। যেটা পরে এসছি এটা শুকিয়ে যাবে, শুকোনোর কোনো চিন্তা নেই, ভিজে যাচ্ছে। আর এত হাঁটছি কত কিলোমিটার যে এলাম, আমরা হেঁটেই যাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না যে ঠিক কত কিলোমিটার আমরা হেঁটে পার করেছি। কারণ প্রত্যেকটা জায়গাতে যে কিলোমিটারের যে ডিস্টেন্সটা রয়েছে না, সেটা না সব জায়গায় এলোমেলো দেওয়া আছে, কোথাও বেশি কোথাও কম। মানে ওখানে ওই ডিস্টেন্সের উপর ভরসা করবেন না, একদমই ঠিকঠাক দেওয়া থাকে না। কুমারসার অবধি তো আপনারা কোনো সেইভাবে বোর্ড পাবেন না, আর যেগুলো পাবেন সেগুলো কিন্তু ভুয়ো, সেগুলোর উপর বিশ্বাস করবেন না, কারণ সেখানে ডিস্টেন্স একদম এলোমেলো থাকে। আমরা ঠিক পৌঁছাবো, বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের, যে বাঁক যদি নিয়ে যাচ্ছেন বা আপনারা যদি পিঠাই নিয়ে যাচ্ছেন, মানে যে জলটা আমরা এত কষ্ট করে এতটা পথ হেঁটে নিয়ে আসছি, সেই জলটাও কিন্তু চুরি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। লাখ লাখ মানুষ এখানে যাচ্ছেন, লাখ লাখ মানুষ এর সমাগমে। তাই যখন নিজেদের বাঁক বা পিঠাই রাখবেন, তখন একটা কোনো আলাদা ওড়না দিয়ে বা কোনো চিহ্ন দিয়ে ওটা রাখবেন, নইলে ভুল করেও মানুষ নিয়ে চলে যেতে পারে। আর এখানে রাস্তায় রাস্তায় রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থা, রাস্তায় রাস্তায় রয়েছে নিঃশুল্ক সেবা সমিতি, যে নানা জায়গা থেকে যারা এসেছেন, রাঁচি থেকে, আমাদের আসানসোল থেকেও দেখলাম, এছাড়াও নাগাল্যান্ড থেকেও এসেছে, অনেকেই এসেছেন এখানে, মানুষের সেবা করছেন অনবরত এখানে নিঃশুল্কভাবে। আর আমার পায়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, এগুলো আমার পা, এই পায়ে দুটো পায়ে আমার ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে তারপর আমি ওটাতে মুভ টুভ লাগিয়ে হাঁটার চেষ্টা করছিলাম, বাট কষ্ট প্রচণ্ড হচ্ছিল। আর এই তো রাস্তার অবস্থা, এর থেকেও বেশি প্রচণ্ড কাদা ছিল। এটা আমি কম দেখি, মানে কম যেখানে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট এর থেকেও প্রচণ্ড কাদা ছিল। সাথে মাইক নিয়ে গেছিলাম যাতে আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পান, কারণ চারিপাশে প্রচুর আওয়াজ, আপনারা সেগুলোই আপনাদের কানে শুনতে পাবেন, আমার আওয়াজটা হয়তো শুনতেই পাবেন না, যেটা আমি বলতে চাই। কিন্তু নিয়ে গিয়ে কোনো লাভ নেই, এত বৃষ্টি হচ্ছিল যে মাইক তো বারই করা যেতে পারেনি। পুরো রাস্তা ঠাকুরকে একটাই নালিশ করতে করতে যাচ্ছিলাম, ঠাকুর আজই বৃষ্টি দেওয়ার ছিল, এত বৃষ্টি, সারাদিন বৃষ্টি কি অন্য দিন দিলে হতো না? আজ থেকে বৃষ্টি শুরু করে দিলে। পরে বুঝতে পেরেছিলাম যে ভালোই হয়েছিল যে সারাদিন বৃষ্টিটা হয়েছিল। দেখুন এই জিলিপিটা, এটা ফলাহারি জিলিপি, আলু আর কলা দিয়ে বানানো, ঠিক আছে? এক একটা দাম 20 টাকা করে। আমি এটা শুনেছিলাম, এটা এখানে খুব ফেমাস। এবার খেয়ে দেখি কিরকম। এই যে এই দেখুন ফলাহারি জিলিপি, আলু আর কলা দিয়ে, আলু টেস্ট পাচ্ছি, কলার কিছু বুঝতে পারছি না, দারুণ মজা, দারুণ লাগবে। এটা অবশ্যই খাবো। আমি শুনেছিলাম, তাই ভেবেছিলাম যে এই জিনিসটাতে খেতেই হবে। তা পায়ে ব্যথা করছে, তাও কষ্ট করে গিয়ে দেখতে হয়েছি আলু কেলে কা ফলাহারি জিলিপি, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নিয়ে নিলাম। দেখুন এই বাচ্চাকে ওর মা নিয়ে পুরো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চা তো খুব ছোট। এইভাবে অনেকেই মানত করেন। ওই যে সাদা একজন ড্রেস পরে দৌড়ে গেলেন, উনি হচ্ছেন ডাকবম। যারাই ডাকবম তারা দৌড়ে দৌড়ে 24 ঘন্টার মধ্যে বাবার মাথায় জল অর্পণ করে। আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। রাস্তায় রাস্তায় রয়েছে নিঃশুল্ক শৌচালয়ের পরিষেবা, কিন্তু যেখানে শৌচালয়ের সামনে নলকূপ রয়েছে সেখানেই কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন। আর এই যে এখানে রাস্তাতে সুজি দেওয়া হচ্ছিল, রাঁচি থেকে ইনারা এসেছিলেন এই সেবা সমিতিরা।
এখানে গরম জলে পা ধুয়ে নেওয়ার ব্যবস্থা ছিল, যেটা মাঝে মাঝেই রাস্তায় অনেক জায়গাতে আপনারা পেয়ে যাবেন। অনেকেই এইভাবে সেবা করছে মানুষজনে, যারা এখানে মানে হেঁটে যাচ্ছেন তাদের। তারপর এখানে আমরা গরম জলে পা ধুই, এখান থেকে আমরা বেরিয়ে যাই। কিন্তু শরীরে এক ফোঁটা শক্তি না থাকার ফলে কিছু দূর গিয়ে, মানে সেদিন আমরা প্রথম দিনে ফার্স্ট 55 কিলোমিটার হেঁটেছিলাম এবং আরও কিছুটা হাঁটার ইচ্ছে ছিল, কিন্তু তারপর আর শক্তি ছিল না। মুঙ্গের জেল আমরা পেরিয়ে গেছিলাম। তো এরপর আমরা এক জায়গায় একটা এখানে এই যে এখানে শিবিরটি রয়েছে, এখানে গিয়ে আমরা সেদিন রাত্রেবেলা শোয়ার জন্য এই যে চৌকিগুলো রয়েছে, এখানে মাথা পিছু একজনের 150 টাকা করে নিল। অনেক জায়গায় 60 টাকা নিচ্ছে, অনেক জায়গায় 50, এখানে 150 টাকা নিয়েছিল। এখানে আমরা সেদিন রাতটা কাটিয়ে নিলাম, কারণ সেদিন আগের দিন ট্রেনেও আমাদের ঘুম হয়নি এবং সেদিনও অনেকটাই ক্লান্ত ছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুয়ে পড়লাম। এবার নেক্সট দিন আমাদের নেক্সট জার্নি শুরু হবে এবং সেটা আমি আপনাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। বাবাধাম অবধি আমাদের যাওয়ার যে জার্নি, যে এক্সপিরিয়েন্স, সবটাই কিন্তু দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, অপেক্ষা করুন আমার নতুন একখানা ভিডিও। টাটা, জয় হিন্দ।